হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সাথী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা একেবারেই অনেক বেশি রোদ। তো বাইরে গাছগুলোকে বার করে দিলাম। আমি না খুঁজছিলাম গাছগুলোর নিচের যেই প্লেটগুলো থাকে, প্লেটগুলো গেলটা কোথায়। এখন দেখছি বাড়ির মালিক ওপরে উঠে ওটা নিচে আমাদের পাশে যে প্লেটগুলো ফাঁকা পড়েছিল ওইগুলো আমাদের আরো দুটো গাছ আছে, ওই গাছের নিচে রেখে দিয়েছে। আর আমি তো গোটা জায়গায় শুধু প্লেট খুঁজে বেড়াচ্ছি যে আমাদের প্লেটগুলো গেল কই। তাও কোনো অসুবিধার কিছুই নেই, আমি ওইভাবেই রেখে দিলাম। বাস গাছগুলো একটুখানি সাইডে সরিয়ে সরিয়ে আমি ওই দুটো গাছেরও জায়গা করে দিলাম। ওই দুটো গাছ, ওই যে নিচে দেখতে পাচ্ছ তিনটে যে টব আছে বড় বড়, ওই গাছগুলোর পাশেই ওই টব দুটো ছিল। তো ওইগুলোকে এখন উপরে শিফট করে দিয়েছে, আর ওই তিনটে টবকে ওটা সুন্দরভাবে তিন জায়গায় রেখে দিয়েছে। তো আমিও ভাবলাম তাহলে আমাদের ওই দুটো গাছগুলোকে উপরেই রেখে দিই, প্লেটগুলোকে আর ওই টব দুটোর নিচে রাখলাম না। ওই দুটো ওরকমই ফাঁকাই রেখে দিলাম, কারণ রোজই রাত্রেবেলা ঘরে ভরতে হয়, আবার সকালবেলা বার করতে হয়। তাই ভাবলাম আর প্লেটে রাখতে হবে না। রাজেশও বলল দরকার নেই, থাক, ছেড়ে দাও, যেরকম আছে ওরকমই রেখে দাও। তারপর আমি একটু সুন্দরভাবে ওপরটাকে সাজিয়ে রেখে দিলাম। চলুন আজকে সকালটা এখান থেকেই স্টার্ট করা যাক। আমি আগের দিন ঘুমানোর আগেই ভাবনা চিন্তা করে রাখি যে পরের দিন সকালে বরকে কি টিফিন বানিয়ে দেবো। একটু ভাবতে হয়, না ভাবলে না তারপর সকালবেলা উঠেই কি করব এই ভাবনা চিন্তা করতে করতেই অর্ধেক সময় আমাদের চলে যায়। কিন্তু আজকে আর কি করা যাবে বলো। আজকে রান্নাঘরে ঢুকে এসে দেখছি কিছুই নেই সেরকম সবজি। ভেবে তো ছিলাম আজকে একটু রাইসই বানাবো, সবজি রাইস, কিন্তু দেওয়ার মতো যে সবজি দেবো, রাইসটা যে সবজি রাইস, সেই জন্য তো কোনো সবজিই ছিল না, শুধু গাজর আর একটু আলু পড়েছিল। তাই ভাবলাম যে আর কি করা যাবে, এই গাজর আর আলু দিয়েই আমাকে সারতে হবে। পেঁয়াজ ছিল আর টমেটোও ছিল, তো ভাবলাম টমেটো, পেঁয়াজ, গাজর, আলু এই সব দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে ফেলি। তো চলো তোমাদের সঙ্গে আজকের এই রেসিপিটা আমি একটু শেয়ার করি। সব কিছু ভালো করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আলুগুলোকেও একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে এইভাবেই কাটতে হবে। ওইদিকে আমি সবজি কাটতে কাটতে অপরদিকে আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। আমি রোজ সকালে একটা করে ডিম সিদ্ধ খাই, আর সঙ্গে বড়মশাইকেও দিই। কিন্তু আজকে বড়মশাই বলছে আমি কিন্তু ডিম সিদ্ধ খাবো না, ও খেতে চায় না খুব একটা, তবে ভালোবাসে, আবার দু এক সময় বলে দিও না, খাবো না। আর ভিজিয়ে রাখি কাঠবাদাম, একটু কিশমিশ, কাজু বাদাম, এগুলো সব ভিজিয়ে রাখি, আর এখানে চিয়া সিড, যেগুলো আমি খাবো। চলুন এবার আমি রান্নার দিকে যাই। তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে দিয়ে দেবো এর মধ্যে। তারপর এর মধ্যে একটু দিয়ে দেবো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো। এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা সব আলুগুলোকে। একটা আলু দিলেই হবে। আলুটাকেও একটু ভালো করে এগুলোর সাথে মিক্স করে নেব, কারণ আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আলুটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর উপরে দিয়ে দিলাম গাজরটা। তারপর সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
কিছুক্ষণ না ঢেকে রাখবো, যাতে এই সব কিছু সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। মাঝে মধ্যে ঢাকনা তুলে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ এখানে আঁচটা একটু বাড়ানো আছে, আর লেগে গেলে পুড়ে যাবে। তাই একটুখানি উঠিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম। এরপর দেখলাম যে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি করে। টমেটো তো কিন্তু দিলে বেশ ভালো লাগে। আগে আমার বর বলতো টমেটো দেবে না, ভালো লাগে না, কিন্তু এখন দিই, এখন আর কিছুই বলে না, কারণ খেয়ে তো স্বাদ বুঝে গেছে, ভালোই লাগে। তারপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, কারণ অনেকটা নুন দিতে হয়, যেহেতু এটা ভাত দিয়ে তৈরি করব, আর ভাতে কিন্তু প্রচুর নুন লাগে। তো আমি দিয়ে দিয়েছি প্রায় অনেকটা, 1 চামচেরও বেশি নুন। এবার নুনটা এখন দিলাম, তার কারণ হচ্ছে টমেটোটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে সব কিছু একটু সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি এইদিকে চিয়া সিডসটা একটুখানি রেডি করি, কারণ এই শুধু চিয়া সিডসটা এইভাবে খেলে কিন্তু একদমই ভালো লাগে না আমার। একটু ওই বেশি করে জল দিয়ে তার মধ্যে 1 চামচ মধু মিশিয়ে গুলে খেলে তাও একটু খাওয়ার মতো হয়, নইলে কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে। কিন্তু খেতে হচ্ছে, কিছুই করার নেই, সবই এখন শরীরের জন্য খেতে হয়। কাঠবাদামটাকে আগে খেয়ে নেব খালি পেটে। ওষুধ খেয়েছি আধা ঘন্টা হয়ে গেছে, এখনো পেটে কিছু পড়েনি, তাই পেটে কুরকার করে ডাকছে খিদেতে। কারণ থাইরয়েডের ওষুধ খেলে না একটু খিদেটা পেয়ে যায়, মানে আধা ঘন্টা পর নাকি খেতে হয়। এটা একটা নিয়ম যে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর আধা ঘন্টা পর কিছু খেতে হয়। তো আমি এখানে কাঠবাদাম খাওয়ার পরে এই চিয়া সিডসটাও খেয়ে নেবো। কাঠবাদামটা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু তারপরে যে এই যে চিয়া সিডসটা খাই না, এটা খেতে আমার খুব বাজে লাগে। খালি মনে হয় যেন 1 চামচে পুরোটা খেয়ে নিই, কিন্তু তাও পারি না খেতে। কি করব, খুব কষ্ট হয়, তবুও আমি খেয়ে নিই। রান্নার দিকে ফিরে আসি। এটা বোধহয় সিদ্ধ হয়ে গেছে। উঠিয়ে দেখি, হ্যাঁ সিদ্ধ তো ভালোই হয়ে গেছে। একটু এবারে নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর লাগেনি, আমি একটু আঁচটাকে কমিয়ে রেখেছিলাম। ভালো করে এগুলোকে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে শুধু দেব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একটুখানি ভালো করে নাড়িয়ে মনে পড়লো আমার কাছে একটা মশলা আছে, মশলাটাও দিয়ে দিই। এই মশলাটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম জিরের গুঁড়ো। খালি কড়াইতে গোটা জিরে দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিহি করে নিয়েছিলাম, সেটাই একটু দিয়ে দিলাম আর কি, টেস্ট হবে। সবজিগুলো তো একদম রেডি হয়ে গেছে, এক এক করে ভাতগুলো সবটা দিয়ে দেব। অনেকটাই রাইস আমি বানিয়েছি, শুধু যে বরের টিফিন সেটা নয়, আমার লাঞ্চও বানিয়ে নিয়েছি। এটা আমিও দুপুরবেলা খেয়ে নিতে পারবো, আমাকে আলাদা করে আর কিছুই রান্না করতে হবে না। তো বরের সাথে সাথে আমিও কিন্তু সেম খাবারই খাই। বরকে যে একা দেবো সেটা না, আমি নিজেও খাই। কালারটা কি অপূর্ব এসছে, তাই না? এর মধ্যে যদি আরো কিছু সবজি থাকতো বেশ ভালো হতো। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লাস্টে ডিম ভাজা। কি করব, সবজির পরিমাণটা কম, যে একটু ডিম দিলে আরো স্বাদটা ভালো লাগবে। দেখো সবজির মধ্যে এখানে আমরা ক্যাপসিকাম দিতে পারতাম, তারপরে বিনস দিতে পারতাম, এই সমস্ত কিছুই দেওয়া যেত, বাঁধাকপি দেওয়া যেত, সব কিছুই দেওয়া যেত, কিন্তু এখন নেই হাতের কাছে, তাই আর কিছুই দিতে পারিনি। লাস্টে ওই জন্যই ডিমটা ভেজে দিয়ে দিলাম। ততক্ষণ ওইদিকে ডিম সিদ্ধ করাটা ভালো করে ছাড়িয়ে নিই। খেতে হবে, খাবো, কারণ আমার খুবই খিদে পাচ্ছে।
ডিম সিদ্ধটা খেয়ে নেবো। আজকে বরমশাই যেহেতু ডিম সিদ্ধ খায়নি, তাই আমার এখান থেকে অল্প একটু দেবো। ওকে অনেকবার করে বললাম করি, সিদ্ধ করি, কিন্তু ও কিছুতেই খেতে চাইলো না। আসলে এখানে না এখন ডিমের দাম অনেক বেড়ে গেছে। বর বলছে তুমি খাও, কোনো অসুবিধা নেই, আমার জন্য করো না। আর এমনিও আমাকে ভালো লাগে না ডিম সিদ্ধ খেতে সেরকম একটা। ও একটু ডিম ভাজাটাই বেশি ভালো খায়, ডিম সিদ্ধ থেকে অমলেট করে দিলেও খুব ভালো খায়। এখানে আমিও টিফিনটা সুন্দর করে গুছিয়ে দিই। আর হ্যাঁ, রাইসটাতে নামানোর আগে আমি একটুখানি ওপর দিয়ে ঘি দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। একটু ঘি দিলে, ঘিয়ের গন্ধ থাকলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। সমস্ত কাজ সেরে এই যে দুজনে বসে খাই, এটাতেই শান্তি লাগে, আনন্দ লাগে। তারপরে কি, ও টিফিনটাকে বললো, আমি এখানে ডিমটা খাচ্ছিলাম, ওকেও একটু খাইয়ে দিলাম। ও এখানে ঢং করে একটু খানিক নিচ্ছিল। আমি বলছি একটুখানি কেন নিচ্ছ? বলছে আমার যা বড় মুখ হবে, তোমার ডিমটা পুরোটাই আমার মুখে ঢুকে যাবে। আমি বলছি কেন, তোমার যেটুকু ইচ্ছায় তুমি সেটুকু খাও, অসুবিধে নেই কোনো। তারপরে ওই নিয়েই আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম। সামনে দেখো রেখে দিয়েছি আমার গ্রিন টি আর ওর চা। আমি তো গ্রিন টি খাই আর বরমশাই চা। আমাকে চা খেতে দেয় না, কারণ এখন আমি চা খেতে পারবো না সেরকম। আর আমাকে মিষ্টি খেতেও বারণ করেছে, তাই তো আমাকে একটুখানি মধু এনে দিয়েছে। গ্রিন টির মধ্যে একটু মধু মিশিয়ে তারপরে খাই, নাহলে গ্রিন টি একদমই ভালো না খেতে। গাইস কি বলবো বলো তো, এত তিতা, এত তিতা, মানে বলার ধারণারও বাইরে। আর আমি তিতা একদমই খাই না। আমাকে জলের পরিমাণটা বেশি খেতে বলেছে, তাই বলে আমি সবসময় খালি একটু বেশি করে জলই খাই, খালি জল খাই, খালি জল খাই। এখানে গ্রিন টি খাচ্ছিলাম, আমার এত কষ্ট হয় না গ্রিন টিগুলো খেতে, মানে যেন কি আর বলবো। আমি একবেলাই খাই, দুবেলা গ্রিন টি আমার আর ভালো লাগে না। আর একজনকে দেখো পাশে মোবাইলেই ব্যস্ত, সে অফিসের কাজে এখনো অফিসে যায়নি না, 10টা বেজে গেছে, তাই সে সব মেলগুলোকে চেক করছে। আমি তো চায়ের স্বাদ ভুলেই গেছি, কিরকম হয় কি জানি, দেখি একটুখানি। না, একটুখানি দাও না, ওটা খেয়ে চা খেতে হবে না, একটুখানি চা খাই না, একটু গ্রিন টি খেতে না, তাহলে কি হয়েছে? একটুখানি না, টেস্টটা আমি ভুলে গেছি, চায়ের টেস্ট কিরকম হয়। একটুখানি বাবা টেস্ট করি, একটুখানি। বাবা কি গরম! আদা দাও, আদা দাও। তুমি কি আদা দিয়েছো? না। তাহলে তুমি তো চা করলে, আমি তো ওই না, এগুলো হয়তো আমি চলে আসার পর হয়তো তুমি পরে আদা পাতা দিয়েছো। আমি না ইয়েটার জন্য, তাই না, কিটা বলো তো, চা পাতাটা। তোমার দাড়িটা লেগে গেছে। কটা বেজে গেল গো? বাবা, 8টার সময় ঘুম থেকে উঠেও 10টা বেজে যায় বাবু, রান্না করতে সব কিছু বুঝতে। আজকে আমার 7টার অ্যালার্মটা মনে বাজেনি, সত্যি বাজেনি 7টার অ্যালার্মটা। 7টা 20-তে অ্যালার্ম বেজেছে, কেন কি জানি। আর আমি কিছু একটা মারাত্মক স্বপ্ন দেখছিলাম। তো বন্ধুরা, এখানে এখন ড্রেন পরিষ্কার, নালা পরিষ্কার করছে, তাই না? ওইটাও একটা নালা, ওই যে ওই পাশেরটা, ওই পাশের ওইটাও নালা। আমি কিন্তু গন্ধ পাইনি, যাই বলো। টাটা, সাবধানে যাবে। টাটা, তাড়াতাড়ি চলে আসবে। সকালের সমস্ত হয়ে গেল কাজকর্ম। এখন এই যে রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, সব পুরো রান্নাঘরটা পরিষ্কার করব। বাইরে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, যার কারণে বাইরে একটুখানি আমি আমাদের ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিয়ে দিয়েছি। অনেক রোদ, ইদানিং কদিন ধরে সকালে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আজকে দেখছি অনেক রোদ, ওই জন্যই ওটাকে একটু মেলে দিলাম। আর এই যে এখন চায়ের বাসন সব কিছু এখন গুছিয়ে নেব। আর কি সুন্দর, আর এখানে ড্রেন পরিষ্কার হচ্ছে, একটু গন্ধ আসছে, তবে বেশ ভালো কাজ, তাই না? চলো তাড়াতাড়ি করে ফটাফট কাজগুলো সেরে নিই আমি, তারপরে এখনকার মতো আমার কাজ সম্পূর্ণ হবে।
আজকে বৃহস্পতিবার আর আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মীর ঘটও আছে, ঘট পাল্টাতে হবে, তাই তাড়াতাড়ি একটু স্নান করে পুজো করতে চলে এলাম। এখানে তো ফুল আলাদা করে ফেলানোর জায়গা নেই, তাই প্যাকেটে ভরে রাখি। ওই 4-5 দিনের মতন ভরে রেখে দিই, তারপরে যখন ময়লা আলা আসে তখন ওখানে ফেলে দিই। কি করব, এখানে তো এরকমই নিয়ম যে ওইখানেই ফেলতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার সুন্দর করে ঠাকুরগুলোকে মুছে দিই, ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করি প্রত্যেক বৃহস্পতিবার। কারণ তার আগে নাকি কোনো সময় ঠাকুরকে নড়াতেও নেই, চড়াতেও নেই। এক বৃহস্পতিবারেই তুমি ঠাকুরকে পরিষ্কার করতে পারবে, ঠাকুরকে ধরতে পারবে। এটা আমি ছোট থেকে দেখে আসছি আর কি। অনেক মেয়েরা আছে যাদেরকে কিন্তু বিয়ের আগেও পুজো করতে হয় না, আবার বিয়ের পরেও পুজো করতে হয় না। এক বাড়িতে কোনো বড় পুজো হলে তখনই বসে, তাছাড়া নর্মাল যে রেগুলার পুজো করাটা আসনে সেটা করতে হয় না। কিন্তু আমার ক্ষেত্রে পুরোই উল্টো। আমার ক্ষেত্রে বিয়ের আগেও কিন্তু আমার বাড়ির পুজো সারা জীবন আমিই দিয়েছি। ভেবেছিলাম বিয়ে করলে বিয়ের পর বোধহয় শাশুড়ি মা পুজো করবে, কিন্তু আমার বিয়ে এমন জায়গায় হয়েছে যেখানে আমার শাশুড়ি মা বসে যে পুজো করবে সেটা উনি পারে না, ওনার শরীরের জন্য। যাই হোক, আমাকেই পুজো করতে হয়। আর এখন তো আমরা শ্বশুরবাড়ি থেকে একদম আলাদা, অনেক দূরে থাকি, তাই এখন এখানে আমাকেই পুজো করতে হয়। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, টাটা।